সাধারণ জনগণের ছাত্রদের এই কোটা সংস্কারকে যারা বাধা বিঘ্ন করছে, যারা স্বীকৃতি দিচ্ছে না, তাহলে কি তাদেরকে নব্য রাজাকার বলা যাবে কি? তারা কি দেশের জনগণের শত্রু নয়? আমার বাবার শত্রু ছিল পাকিস্তান, এখন আমাদের শত্রু হলো ভারত আর মানে আওয়ামী লীগ। এখন আমার প্রশ্ন হলো এখানে যে ব্রিটিশ থেকে যখন বাংলাদেশ স্বাধীন করে তখন কি মুক্তিযুদ্ধ ছিল না? তখন তার নাতিপুতিরা তো ছিল, তখন ওগুলা গেল কোথায়? যে এখানে মুক্তিযোদ্ধা যারা রাজাকারের সন্তান তারাই মুক্তিযোদ্ধার বিরোধিতা করছে। এখানে দেখেন তাদেরকে আরো উস্কানি দেওয়া হলো। তারা কি আসলে মুক্তিযোদ্ধা বিরোধী আন্দোলন করছে? তারা তো কোটা সংস্কারের জন্য দাবি। এখন যে কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তাদের এই দাবি তো অন্যায্য না। এখানে ফরাজ স্যার আছেন, তিনিও কখনো বলতে পারবেন না যে তাদের দাবি অন্যায্য। তারা একটা এই যে বৈষম্য, যে কোটার যে বৈষম্য, মুক্তিযোদ্ধা সন্তানেরা বা নাতি নাতনিরা আছে তাদের কোটা থাকবে 30% বা তারও অধিক বেশি, কিন্তু মেধাবীরা সেই জায়গায় কোনো চান্স পাবে না। এখানে তারা একটা বৈষম্য ফিরিয়ে আনার জন্যই আন্দোলনটা করছে। কিন্তু এই সরকার আজকে কি বললো যে সাংবাদিক সম্মেলনে, যে এখানে মুক্তিযোদ্ধা যারা রাজাকারের সন্তান তারাই মুক্তিযোদ্ধার বিরোধিতা করছে। এখানে দেখেন তাদেরকে আরো উস্কানি দেওয়া হলো। তারা কি আসলে মুক্তিযোদ্ধা বিরোধী আন্দোলন করছে? তারা তো কোটা সংস্কারের জন্য দাবি জানাচ্ছে। আর একটা জিনিস দেখেন, আমি ডাক্তার ফজলুল হক ভাইকে একটু বলবো। ফজলুল হক ভাই, আপনি আমার একটু কথাটা উত্তর দিবেন। কালকে ইত্তেফাকে দেখলাম যে বাংলাদেশ যে সীমান্ত আছে এই ইত্তেফাকে, যে সীমান্ত রেখা থেকে বাংলাদেশের 10 কিলোমিটার মাইল পর্যন্ত এলাকা মানে আপনার 8 কিলোমিটার করে আপনার যে বাংলাদেশের সাথে যে সীমান্ত আছে তার থেকে আপনার 8 কিলোমিটার করে পুরো সম্পূর্ণ জায়গা ফাঁকা করে দিতে হবে। এমনকি এখানে যত বাড়ি ঘর আছে, যত কৃষি জমি আছে, বাংলাদেশি নাগরিকের যত স্থাপনা আছে সেগুলো সরিয়ে নিতে হবে। তাতে আপনার দেখেন যদি আপনি স্কোয়ার করেন 8 কিলোমিটার করে স্কোয়ার, বাংলাদেশের সীমানার সাথে কত কিলোমিটার আছে এই সংযোগ আছে ভারতের সাথে। যদি সেখান থেকে আপনার সরিয়ে নেওয়া হয়, কমপক্ষে 3টা জেলা সমপরিমাণ এখান থেকে বাংলাদেশের নাগরিককে সরে যেতে হবে। এটা কার স্বার্থে করা হচ্ছে, কেন করা হচ্ছে, একটু ডাক্তার ফজলুল হক ভাই একটু বলবেন এ ব্যাপারে যদি তিনি জানা থাকেন। আমি ইত্তেফাকে কালকে দেখেছি এটা রাত্রে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ইয়াকুব খান, আনমিউট করে প্রশ্ন বলেন। ইয়াকুব। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, অসংখ্য ধন্যবাদ এনামুল ভাই, ধন্যবাদ সকল অতিথিবৃন্দকে। আমি প্রথমত প্রশ্নটা মতিউর স্যারকে করতে চাচ্ছি। স্যার, আপনার কাছে আমার জানার ইচ্ছা, 1972 সালে যখন 1971 সালে যখন মুক্তিযোদ্ধা হয়, 7 কোটি বাঙালির বিরুদ্ধে যারা কাজ করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, তাদেরকে বলা হয় যুদ্ধ অপরাধী বা যাদেরকে বলা হয় রাজাকার। আমার আপনার কাছে প্রশ্ন, স্বাধীন রাষ্ট্রে ধরে নিলাম 2 লক্ষ মুক্তিযোদ্ধা, 2 লক্ষ মুক্তিযোদ্ধাদের কারণে যারা বর্তমানে 18 কোটি ধরলাম না, 17 কোটি মানুষের সাধারণ জনগণের ছাত্রদের এই কোটা সংস্কারকে যারা বাধা বিঘ্ন করছে, যারা স্বীকৃতি দিচ্ছে না, তাহলে কি তাদেরকে নব্য রাজাকার বলা যাবে কি? তারা কি দেশের জনগণের শত্রু নয়? কারণ তখন তো 7 কোটি বাঙালি ছিল। তাহলে আমার কাছে আপনার কাছে প্রশ্ন, যে এই যে 17 কোটি মানুষের সাধারণ জনগণের ছেলেপেলেরা যারা বুঝতে পেরেছি, একই কথা বারবার না বলে, হ্যাঁ, সেটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা আমি ফজলুল ভাইকে করতে চাই, ডক্টর ফজলুল হক ভাইকে। ভাই, আপনার কাছে আমার জানার ইচ্ছা, গতকালকে একটা ভিডিও আমি পেয়েছি হাতে, সেটা হলো কোন স্বাধীন রাষ্ট্রে অন্য কোন রাষ্ট্রের গোয়েন্দা বা যেটাই বলি, আমাদের বাংলাদেশের সংসদের আশেপাশে যখন অধিবেশন শুরু হয় তখন আশেপাশে থাকে। তাহলে কি আপনি মনে করেন যে বর্তমানের বাংলাদেশের যে সরকার বলেন বা যে প্রশাসন বলেন, রাষ্ট্রটা পুরাটা ভারতের নিয়ন্ত্রণে চলে? এটা আপনি আমার বলে যাবেন, কারণ আমার ভিডিওটা আছে, আমি দিচ্ছি মনির ভাই আপনার এই লিঙ্কে, আপনি ওনাদেরকে দেখান একটু। জি, ধন্যবাদ। নুরুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঞ্চালক মনির ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। সকল অতিথিকে শুভেচ্ছা ও সালাম। আমি বিশেষ করে ফরাজ সাহেবকে প্রশ্ন করব। আমি আশা করি ফরাজ সাহেব আমার উত্তর দিবে, তবে ফজলুল সাহেবের কাছে অনুরোধ থাকবে, ফজলুল ভাই আপনি আমার প্রশ্ন খণ্ডিত করে দিবেন। উনি আমার মনে হয় নাকি প্রশ্ন উত্তর দেয় কিনা। আমার প্রশ্ন হলো, আমি প্রথম প্রশ্ন করার আগে একটা কথা বলি। আমার দাদার শত্রু ছিল ব্রিটিশ,
আমার বাবার শত্রু ছিল পাকিস্তান, এখন আমাদের শত্রু হলো ভারত আর মানে আওয়ামী লীগ। এখন আমার প্রশ্ন হলো এখানে যে ব্রিটিশ থেকে যখন বাংলাদেশ স্বাধীন করে তখন কি মুক্তিযুদ্ধ ছিল না? তখন তার নাতিপুতিরা তো ছিল, তখন ওগুলা গেল কোথায়? কিন্তু পাকিস্তান থেকে যখন স্বাধীনতা অর্জন করছে তখন রাজাকার, আদা, মুক্তিযোদ্ধা এগুলা তকমান দেওয়ানো হচ্ছে। তা এখন যে ভারত আমাদের রাষ্ট্রে আধিপত্য বিস্তার করতেছে, তো এটা এখানে কি আরেকটা মুক্তিযুদ্ধ হওয়ার প্রয়োজন আছে কিনা? এই ভারতকে দৌড়ার জন্য কি আরেকটা মুক্তিযুদ্ধ হওয়ার প্রয়োজন আছে কিনা? আমাদের মতে মুক্তিযুদ্ধ হওয়ার প্রয়োজন আছে, এই ভারত খেতাতে হবে এবং যারা ভারতে দালালি করে তাদেরকেও খেতাতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজহারুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ মনির সাহেব আমাকে যুক্ত করবার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। তো আমার সব প্রশ্ন বিজ্ঞ আলোচক অধ্যাপক জনাব ফরহাদ সাহেবের কাছে, যে আজকে মুক্তিযোদ্ধাদের ব্যাপারে সরকারি শাসক দল আপনারা যথেষ্ট হৃদ্যতা আগ্রহ দেখাচ্ছেন, কিন্তু ডক্টর কামাল হোসেনের মাধ্যমে একটা তথ্য আসছে যেটা নিশ্চয়ই আপনি অবগত আছেন, সচেতন সবাই অবগত আছে, যে বাংলাদেশের যে 7 জন বীরশ্রেষ্ঠ তার মধ্যে আওয়ামী লীগের নেই, তারপরে সেক্টর কমান্ডার 11টা তার মধ্যে নেই, যারা খেতাবদারী মুক্তিযোদ্ধা তার মধ্যে নেই, তারপরে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মোজাম্মেল হক সাহেবের নেতৃত্বে যেটা প্রথম ধাপে 10,000 তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে 10,000-এর মধ্যে 8,040 জন রাজাকার হলো আওয়ামী লীগের। এই তথ্য থাকার পরে মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলা এটা কি শোভনীয়? এইটা একটা প্রশ্ন আপনার কাছে রাখলাম। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি দেখেন, বাংলাদেশ যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সুতরাং তার পররাষ্ট্রনীতি এবং এটি যেন স্বাধীন সার্বভৌমভাবে প্রয়োগ করা হয়, এই কথাগুলো বলা হচ্ছে। এটা আমি মনে করি বাংলাদেশের সরকারের প্রতি চাইনিজ যে গভর্নমেন্ট, এটি কিন্তু একটি কৌশলী থ্রেট দিয়েছেন, এটি কিন্তু আপনারা গুগলে গিয়ে দেখবেন, গ্লোবাল টাইমস এবং সিনহুয়া এই স্টেটমেন্টটা দিয়েছেন। তাহলে ফরাদ সাহেবের যে বক্তব্য এবং সিনহুয়া যে স্টেটমেন্টটা দিয়েছে বা গ্লোবাল টাইমস যে স্টেটমেন্ট দিয়েছে এর সাথে মেলে না। এটি কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু জানে না, নিশ্চয়ই কোনো একটি মহল তো অবশ্যই জানে না বিষয়গুলো। আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি খুব সংক্ষেপে, আমি ডিটেলসে যাব না কারণ যেহেতু অনেক সময় লাগবে। দেখুন, এই কথাগুলো বলার অর্থ হচ্ছে বাংলাদেশ সাথে যে বর্তমান যে রিলেশনশিপ, আপনি একটা জিনিস আপনাকে ঐতিহাসিকভাবে স্বীকার করতে হবে, যে সেটি হচ্ছে চায়না বেসিক্যালি বৈশ্বিক একটি ইকোনমি ইনভেস্টমেন্টের সবসময় প্রস্তুত। একটু হচ্ছে অনুদান দেয়, কখনো একটি সুদবিহীন ঋণ দেয়, আবার আপনার কম ইন্টারেস্টে একটা ঋণ দেয়, একটা মোটা দাগের ইন্টারেস্ট সহ ঋণ দেয়। 4টি ক্যাটাগরিতে কিন্তু তারা বিভিন্ন জায়গায় ঋণ দিয়ে থাকে। এবং উল্লেখযোগ্য হচ্ছে, আপনি অতি সম্প্রতি গত 3 জুলাই আপনি দেখবেন, এই যে সোভিয়েত ইউনিয়ন থেকে যে 5টা রাষ্ট্র বিচ্ছিন্ন হয়ে গেছে, স্বাধীন হয়েছে, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, এটা নিয়ে কিন্তু একটা মোর্চা হয়েছে এবং সেখানে চাইনিজরা কিন্তু বড় ধরনের একটা ইনভেস্ট করেছে, যেটি রাশিয়ার জন্য এক ধরনের থ্রেট হয়ে গিয়েছে। অর্থাৎ আমি প্রয়োজনে কৌশলে রাশিয়ার সাথে একটি জোটের মধ্যে থাকবো, কিন্তু কখনো কখনো আমি সেখান থেকে কিন্তু আমার পারপাসটাই সার্ভ করবো, যেটা চায়না গ্লোবালি করতেছে। এখন আপনি দেখেন যে ভারতের সফরের পরে চায়নাতে যখন প্রধানমন্ত্রী গেলেন, তখন পররাষ্ট্রমন্ত্রী বললেন যে ভারতের এ ব্যাপারে কোনো আপত্তি নেই। আচ্ছা, আমি কোন দেশে সফরে যাব, কোন দেশে সফরে যাব না, আমার রাষ্ট্রের ইন্টারেস্ট কোন দেশে আমি বেশি মানে আফোল্ড করতে পারবো, সেটি তো সে দেশের রাষ্ট্র, সরকার তাদের উপর ডিপেন্ড করবে। এই কথাগুলো তো বলার কোনো মিনিং নাই।